আর ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 14-এর কোশ্চেন আনসারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন বলেছে 1-1 শূন্যস্থান পূরণ করো, 1 টাকার অর্ধেক অংশ ইজ ইকুয়াল টু কত পয়সা। আর অর্ধেক অংশ ইজ ইকুয়াল টু 100 পয়সার অর্ধেক অংশ, তাহলে সেখান থেকে লিখতে পারি 100 ইন্টু হাফ পয়সা, তাহলে সেখান থেকে লিখতে পারি 50 পয়সা। অতএব 1 টাকার অর্ধেক অংশ ইজ ইকুয়াল টু 50 পয়সা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1-2 2 পয়সা 1 টাকার কত অংশ? 1 টাকা ইজ ইকুয়াল টু 100 পয়সা, অতএব 2 পয়সা 1 টাকার 2/100 অংশ ইজ ইকুয়াল টু 1/50 অংশ। 1-3 ফাঁকা ঘরটি পূরণ করো, -10 ইন্টু 4 ইজ ইকুয়াল টু কত হবে? উত্তরটা হবে -40। তারপর 1-4 ফাঁকা ঘরটি পূরণ করো, 5:7 কত? ধরি সংখ্যাটি ইজ ইকুয়াল টু স্টার, অতএব 5:7 স্টার, বা সেখান থেকে লিখতে পারি 5/7 ইজ ইকুয়াল টু 25 স্টার, বা সেখান থেকে লিখতে পারি স্টার ইজ ইকুয়াল টু 25 ইন্টু 7 ডিভাইডেড বাই 5, তাহলে সেখান থেকে লিখতে পারি স্টার ইজ ইকুয়াল টু 35। অতএব 5:7 শূন্যস্থানের জায়গাটা হবে হচ্ছে 35। 1-5 একটি আধুলি ও একটি 1 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? 1 আধুলি ইজ ইকুয়াল টু 50 পয়সা, 1 টাকা ইজ ইকুয়াল টু 100 পয়সা, তাহলে প্রশ্নানুসারে 50:100 বা 50/100, তার মানে হচ্ছে 1-2, বা সেখান থেকে লিখতে পারি 1:2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1-6 5^0 ইজ ইকুয়াল টু কত? 0 ইজ ইকুয়াল টু 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। কেন হলো না, কোনো সংখ্যার মাথায় যদি 0 থাকে তাহলে তার মান 1 হয়, সেই জন্য 1 হয়েছে। তারপর 1-7 শূন্যস্থান পূরণ করো, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ড্যাশ ডিগ্রি, উত্তরটা হবে 60 ডিগ্রি। তারপর 1-8 শূন্যস্থান পূরণ করো, 1 সরলকোণ ইজ ইকুয়াল টু ড্যাশ সমকোণ, উত্তরটা হবে 2 সমকোণ। 2-1 একটি খাতার দাম 6.5 টাকা হলে 15টি খাতার দাম কত হবে? খাতার দাম 6.5 টাকা, তাহলে 15টি খাতার দাম হচ্ছে 6.5 ইন্টু 15 টাকা, তার মানে 97.50 টাকা। 2-2 640 টাকা বিশু ও অর্পণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? 640 টাকার মধ্যে বিশু পাবে হচ্ছে 640 ইন্টু 5 ডিভাইড বাই 5 প্লাস 3 টাকা, তার মানে 640 ইন্টু 5/8, তার মানে হচ্ছে 80 ইন্টু 5 মানে হচ্ছে 400 টাকা। আর অর্পণা পাবে হচ্ছে 640 ইন্টু 3 ডিভাইডেড বাই 5 প্লাস 3 টাকা, তার মানে 640 ইন্টু 3/8, তার মানে হচ্ছে 80 ইন্টু 3, তার মানে হচ্ছে 240 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 জল জমে বরফে পরিণত হলে আয়তন 10% বাড়ে, কিছু পরিমাণ জল ও তার থেকে উৎপন্ন বরফের অনুপাত কত হবে? জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, তাহলে মনে করি জলের আয়তন 100 ঘন একক, তাহলে অতএব বরফের আয়তন হবে 100 প্লাস 100 ইন্টু 10/100 হোল কিউব একক কিউব, তাহলে সেখান থেকে লিখতে পারি 100 প্লাস 10 একক কিউব, তার মানে 110 একক কিউব। অতএব কিছু পরিমাণ জল ও তার থেকে বরফের অনুপাত ইজ ইকুয়াল টু 100:110, তার মানে হচ্ছে 10:11। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-4 দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটোর গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি? সংখ্যার অনুপাত 5:7, তাহলে সংখ্যা দুটোর গসাগু 13, যেহেতু 5 এবং 7 উভয় মৌলিক সংখ্যা, তাহলে সংখ্যা দুটো হবে 13 ইন্টু 5 এবং 13 ইন্টু 7, তার মানে 65 এবং 91, অর্থাৎ সংখ্যা দুটো হচ্ছে 65 আর 91। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5 ড্যাশ, 8, 30, 20 সংখ্যা চারটি যদি সমানুপাতে থাকে তবে প্রথম পদটি কি হবে? এই প্রথম পদটি ইজ ইকুয়াল টু স্টার, তাহলে স্টার ইজ টু 8 ইজ টু 30 ইজ টু 20, তাহলে সেখান থেকে লিখতে পারি স্টার বাই 8 ইজ ইকুয়াল টু 30/20, তাহলে সেখান থেকে লিখতে পারি স্টার ইজ ইকুয়াল টু 30 ইন্টু 8 ডিভাইড বাই 20, তাহলে সেখান থেকে লিখতে পারি স্টার ইজ ইকুয়াল টু 12। অতএব প্রথম পদটি হচ্ছে 12। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6 কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, হিসাব করে লেখো এই খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে? এর ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা জন দিন সংখ্যা, লোক সংখ্যা 12 দিন সংখ্যা 20, লোক সংখ্যা 40 দিন সংখ্যা কত? তাহলে কিছু পরিমাণ খাদ্যে কম সংখ্যক লোকের বেশি দিন চলে, আবার বেশি সংখ্যক লোকের দিন চলে, অতএব লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত অনুপাতে আছে, অতএব 12:40 ইজ স্টার ইজ টু 20, বা সেখান থেকে লিখতে পারি 40 ইন্টু স্টার ইজ ইকুয়াল টু 12 ইন্টু 20, বা সেখান থেকে লিখতে পারি স্টার ইজ ইকুয়াল টু 12 ইন্টু 20 ডিভাইড বাই 40, তাহলে সেখান থেকে লিখতে পারি স্টার ইজ ইকুয়াল টু 6। অতএব ওই খাদ্যে 40 জন লোকের 6 দিন চলবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-1 সরল করো, 2^5 ইন্টু 2^7 ডিভাইডেড বাই 2^5 হোল টু দি পাওয়ার স্কোয়ার লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে হয় 2^5 প্লাস 7 ডিভাইডেড বাই 2^10, তাহলে সেখান থেকে লিখতে হয় 2^12 ডিভাইড বাই 2^10, তাহলে সেখান থেকে লিখতে হয় 2^12 মাইনাস 10, তাহলে 2 স্কোয়ার, তার মানে 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 অথবা বর্গমূল নির্ণয় করো, 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি √25 ইন্টু 64, তাহলে সেখান থেকে লিখতে পারি √1600, তাহলে সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু 2
ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ, 1600কে ভাঙলে কীভাবে এটা আসছে দেখো আমি সাইডে করে দেখিয়ে দিয়েছি। তাহলে সেখান থেকে লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ, তাহলে সেখান থেকে লিখতে পারি 40, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-2 যোগ করো -5x প্লাস 3y ও 18x মাইনাস 15y, তাহলে -5x প্লাস 3y প্লাস 18x মাইনাস 15y, তাহলে সেখান থেকে লিখতে পারি -5x প্লাস 3y প্লাস 18x মাইনাস 15y, তাহলে সেখান থেকে লিখতে পারি 13x মাইনাস 12y, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-3 -11x মাইনাস 7y প্লাস 9z থেকে কত বিয়োগ করলে 7x প্লাস y মাইনাস 2z হবে? -11x মাইনাস 7y মাইনাস 9z মাইনাস 7x প্লাস 3y মাইনাস 5z, তাহলে সেখান থেকে লিখতে পারি -11x মাইনাস 7y মাইনাস 9z প্লাস 7x মাইনাস 3y প্লাস 5z, তাহলে সেখান থেকে লিখতে পারি -11x প্লাস 7x মাইনাস 7y মাইনাস 3y মাইনাস 9z প্লাস 5z, তাহলে সেখান থেকে লিখতে পারি -4x মাইনাস 10y মাইনাস 4z, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4 একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x প্লাস 4 সেমি, 2x প্লাস 1 সেমি ও 4x মাইনাস 8 সেমি। ত্রিভুজটির পরিসীমা কত? x প্লাস 4, b 2x প্লাস 1, c 4x মাইনাস 8, তাহলে ত্রিভুজের পরিসীমা a প্লাস b প্লাস c সেমি, তাহলে সেখান থেকে লিখতে পারি x প্লাস 4 প্লাস 2x প্লাস 1 প্লাস 4x মাইনাস 8 সেমি, তাহলে সেখান থেকে লিখতে পারি x প্লাস 4 প্লাস 2x প্লাস 1 প্লাস 4x মাইনাস 8 সেমি, তাহলে সেখান থেকে লিখতে পারি 7x মাইনাস 3 সেমি, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-5 একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2x প্লাস 3y মিটার ও প্রস্থ 2x মাইনাস 3y মিটার হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y বর্গ মিটার, তাহলে সেখান থেকে লিখতে পারি 4x স্কোয়ার মাইনাস 6xy প্লাস 6xy মাইনাস 9y স্কোয়ার বর্গ মিটার, তাহলে সেখান থেকে লিখতে পারি 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার বর্গ মিটার, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4-1 বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করে নামকরণ করো ও কোণের মান লেখো। লেখাংশের ওপরে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছি, তারপর সেই কোণটাকে অর্ধেকের বেশি মান নিয়ে সমদ্বিখণ্ডিত করেছি, তাহলে সেখান থেকে পেয়েছি দেখো কোণ এবিসি = 90 ডিগ্রি আর কোণ ডিবিসি = 45 ডিগ্রি। 4-2 স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো ও নামকরণ করো। তাহলে প্রথমে বিসি সরলরেখাংশের ওপরে আমি 90 ডিগ্রি কোণ এঁকে নিয়েছি, তাহলে 90 ডিগ্রি আর 60 ডিগ্রির মাঝে হচ্ছে 30 ডিগ্রির গ্যাপ, তাহলে সেটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে 15 ডিগ্রি পাবো, তাহলে 15 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি তার মানে হচ্ছে 75 ডিগ্রি। তো সেই অনুসারে আমি করে নিয়েছি, তাহলে সেখান থেকে পাচ্ছি কোণ ডিবিসি = 75 ডিগ্রি। 3 স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। সরলরেখাংশের উপরে আমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করেছি, তাহলে সেখান থেকে লিখছি কোণ এবিসি = 60 ডিগ্রি। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশানের ফ্রি পিডিএফগুলো কালেকশান করার জন্যে। আর যারা তোমরা টেলিগ্রাম ব্যবহার করতে জানো না বা টেলিগ্রাম তাদের জন্য দেখবে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখানে জয়েন হলেও তোমরা ওই ফ্রিতে পিডিএফগুলো কালেকশান করতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।